Assalamu alaikum, everyone. Welcome to our lecture 3 of History of English Literature 2, GED 2231 or GED 247. আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্য নভেলিস্ট অফ রোমান্টিক পিরিয়ড। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দ্য পোয়েটস, দ্য রোমান্টিক পোয়েটস। আজকে আমরা আলোচনা করব দ্য romantic novelist, the novelist of romantic period. মূল রিভাইজ করি, গত ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল। গত ক্লাসে আমরা মূলত আলোচনা করেছি 6 জন কবির অবদান, contributions of 6 major romantic poets। এদের মধ্যে প্রথমে আমরা আলোচনা করেছিলাম the senior romantics, the first generation romantic poets। এদের মধ্যে শুরুতেই ছিলেন দ্য প্রি রোমান্টিক উইলিয়াম ব্লেক, দ্য মিস্টিক পোয়েট। After that, we have covered William Wordsworth, the nature poet, and then Samuel Taylor Coleridge. We have praised himself as the poet of supernatural elements, the poet of dream. এই তিনজনের অবদান আমরা ফোকাস করার চেষ্টা করেছি। আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল তাদের অবদান কি, what were their contributions in romantic poetry। তাদের অবদান মোটামুটি আলোচনা করার পর আমরা প্রবেশ করলাম the contributions of the junior romantics, the second generation romantic poets। আমরা শুরু করেছিলাম বেশ বিতর্কিত একজন, আলোচিত একজন, এবং বলা হয় সবচেয়ে বিখ্যাত কবিদের মধ্যে, ওই সময়কার কবিদের মধ্যে সবচেয়ে বিখ্যাত লর্ড বায়রন, যাকে আমরা বলেছি a poet of satire poet, যিনি সমাজের বিভিন্ন অনুষঙ্গ ব্যঙ্গ করেছেন, আক্রমণ করেছেন তার কবিতার মাধ্যমে। After that, we have covered the contributions of Percy Bysshe Shelley। শেলিকে আমরা আখ্যায়িত করেছি দ্য রেবেল পোয়েট, বিদ্রোহী কবি, দ্য রেবেল পোয়েট, দ্য রেভলিউশন। আমাদের আলোচনা শেষ করেছি আমরা এমন একজনকে দিয়ে যিনি জন্মেছেন সবার পরে কিন্তু মৃত্যুবরণ করেছেন সবার আগে। তার 3 বছরের ক্যারিয়ারে তিনি এমন কিছু অমর কবিতা সৃষ্টি করে গেছেন যা সত্যি প্রশংসনীয়। উনি এমন প্রবলভাবে রোম্যান্টিসিজমকে সার্থক করে গেছেন যা সত্যি অবাক করে দেওয়ার মতো। আমরা জন কিটসকে দিয়ে শেষ করেছি। কিটসকে বলা হয় দ্য পিউরেস্ট রোম্যান্টিক পোয়েট, দ্য পোয়েট অফ সেন্সুয়ালিটি। উনি কবিতাকে এমন ভাবে পাঠকদের সামনে উপস্থাপন করেছেন, উনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে কবিতার অন্য কোনো প্রয়োজনীয়তা, অন্য কোনো উপযোগিতা না থাকলেও চলে, অন্য কোনো কাজে কবিতাকে যে লাগতে হবে। কবিতার জন্যই, পোয়েট্রি ফর পোয়েট্রির সেক। তাকে আমরা পেয়েছিলাম একজন সৌন্দর্যের কবি, পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস। এই 6 জনকে নিয়ে আমরা ইনডেপথ আলোচনা করার চেষ্টা করেছি। তাদের অবদান, আমাদের ফোকাসটা ছিল হোয়াট ওয়্যার দেয়ার কন্ট্রিবিউশন, 6 জন 6 মেজর রোমান্টিক পোয়েটস। তারপর আমরা 2 জন কবির শুধু নাম আমরা আলোচনা করেছি। সেই 2 জন কবির মধ্যে একজন ছিলেন স্যার ওয়াল্টার স্কট, আরেকজন ছিলেন সাউদি। আজকে আমরা শুরু করছি স্যার ওয়াল্টার স্কটকে দিয়ে, যদিও তাকে আমরা কবি হিসেবে অ্যাপ্রিসিয়েট করব না।
ওয়াল্টার স্কটকে আমরা অ্যাপ্রিসিয়েট করব একজন ঔপন্যাসিক হিসেবে। আপনারা কি আপনাদের সামনে স্লাইডটা দেখতে পাচ্ছেন? আই হ্যাভ অলরেডি শেয়ারড দ্য স্ক্রিন। আপনারা কি দেখতে Yes, পাচ্ছেন? yes, sir. আপনারা যদি স্লাইডটা দেখে থাকেন তাহলে দেখবেন ইন রাইট কর্নার, ইন রাইট সাইড উই হ্যাভ দ্য পোর্ট্রেট অফ স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট উনি জন্মেছেন 1771 সালে। আপনাদের যদি স্মরণে থাকে তাহলে জানতে পারেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছিলেন 1770 সালে, আর কোলরিজ 1772। ওয়াল্টার স্কট জন্মেছেন এই দুজনের মাঝখানে 1771। স্যার ওয়াল্টার স্কট উনি ওয়ার্ডসওয়ার্থের চেয়ে 1 বছরের জুনিয়র, কোলরিজের থেকে 1 বছরের সিনিয়র। স্যার ওয়াল্টার স্কট উনি কবি হিসেবে তখনকার সময়ে অনেক বিখ্যাত ছিলেন, কিন্তু এখনকার পার্সপেক্টিভে আমরা স্যার ওয়াল্টার স্কটকে কবি হিসেবে অতটা বেশি ক্রেডিট দেই না, যতটা বেশি ক্রেডিট দেই তাকে একজন ঔপন্যাসিক হিসেবে। আমরা তার সম্পর্কে কিছু তথ্য জানি এবং একই সাথে তার অবদানগুলো বোঝার চেষ্টা করি। তার আগে দেখে নিই আমরা কতজন আছি। আমরা 11 জন আছি, 11 জন। Let me invite once again. All right. যদি কোনো কারণে স্ক্রিন চলে যায় আমাকে কিন্তু সাথে সাথে জানাবেন, ঠিক আছে? যদি কোনো কারণে স্ক্রিন চলে যায় বা আমার কথা বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। Okay, let's start with our first point of second slide. Scott's novels gives us delight. স্কটের উপন্যাস, স্যার ওয়াল্টার স্কট ওনার উপন্যাস আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। তার উপন্যাসগুলো পড়লে মনে আনন্দ আসে। এর মানে আমরা কি বলতে পারি? তার নভেলগুলো যে কোনো বয়সের পাঠকের মনে আনন্দ নিয়ে আসে। ডিলাইটফুল ক্রিয়েশনস, স্কটস novels. He is always sane, wholesome, manly, inspiring. মানুষ হিসেবে উনি কেমন ছিলেন তার সম্পর্কে আমরা 4টা অ্যাডজেক্টিভ পাচ্ছি: সেন, হোলসাম, ম্যানলি, ইন্সপায়ারিং। মানে সার্বিকভাবে স্যার ওয়াল্টার স্কট একজন খুবই আকর্ষণীয় এবং খুবই অনুপ্রেরণার অনুপ্রেরণীয় একজন মানুষ। উনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন তার যাবতীয় গুণাবলীর মাধ্যমে। We know the essential nobility of human life better. খুবই গুরুত্বপূর্ণ, ছোট্ট করে নোট লিখে রাখেন। স্যার ওয়াল্টার স্কটের নভেলগুলো পড়লে আমরা কি জানতে পারি? We know the essential nobility of human life better. মানুষের চরিত্রে যে মহত্ব, নবিলিটি, মানুষের চরিত্রের যে ভালো দিকগুলো, সেগুলো আমরা তার নভেলগুলো পড়লে আমরা জানতে পারি। মানে কি? ওয়াল্টার স্কট ফোকাস করছেন দ্য গুড সাইডস অফ হিউম্যান ক্যারেক্টার্স। মানুষের উত্তম চরিত্রের বৈশিষ্ট্যগুলো উনি ফোকাস করছেন। And we sorry and we are better men and women ourselves because of what he has written. স্যার ওয়াল্টার স্কট এত চমৎকারভাবে তার উপন্যাসে মানুষের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন যে আমরা মানুষের প্রতি আমাদের সম্মান বেড়ে যায়, মানুষের প্রতি আমাদের সমীহ আসে, মানুষের প্রতি আমাদের সম্মান চলে আসে। মানুষকে চমৎকারভাবে মানুষের ভালো দিকগুলোকে উনি ফোকাস করেছেন। স্যার ওয়াল্টার স্কট ফোকাসড অন দ্য পজিটিভ সাইডস, দ্য পজিটিভ ইমেজ অফ হিউম্যান ক্যারেক্টার। খুব ভালো। তাহলে এই পয়েন্টের কথা কি? এই পয়েন্টের কথা হচ্ছে ওয়াল্টার স্কট তার উপন্যাসে মানুষকে বেশ উত্তম ভাবে তার পজিটিভ
ইমেজ, পজিটিভ লাইট থ্রো করেছেন হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স, মানুষকে তার ভালো দিকগুলোকে তিনি তার উপন্যাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। নেক্সট পয়েন্ট, হি স্কেচেস a character roughly, plunges him into the midst of exciting, thrilling, and adventurous incidents, and the action of the story carries us on breathlessly to the end. ওকে, আমরা এই সেন্টেন্সটা অনেক বড়, আমরা পার্ট বাই পার্ট এক্সপ্লেইন করি। হি স্কেচেস আ ক্যারেক্টার রাফলি, স্যার ওয়াল্টার স্কট যখন একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করছেন, ডিজাইন করছেন, তখন ক্যারেক্টারকে উনি একটু অতটা ডিটেইলড ওয়েতে উনি পোর্ট্রে না করে তিনি অনেকটা রাফ ওয়েতে একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করছেন। রাফলি মানে কি? রাফলি মানে হচ্ছে উনার উপন্যাসে আমরা ক্যারেক্টার গুলোর চারিত্রিক বৈশিষ্ট্য, সাইকোলজি, মেন্টালিটি, টেন্ডেন্সি, বিহেভিয়ার সম্পর্কে আমরা অত বেশি ডিটেইল পাই না। ডিটেইল আছে তবে নট সো ডিটেইল। ওনার এটা ওনার লেখার একটা শর্ট কামিংস আমরা বলতে পারি, লিমিটেশনস বলতে পারি। স্যার ওয়াল্টার স্কট ওনার নভেলে আমরা চরিত্রগুলোর মধ্যে ডিটেইলস খুব বেশি পাই না। চারিত্রিক জটিলতা, তারপর বিশদ ব্যাখ্যা, তারা কেমন আচরণ করে, তাদের যে টেন্ডেন্সি, তাদের বিহেভিয়ার, তাদের সাইকোলজি, এগুলো সম্পর্কে আমরা ডিটেইলস বিশদ বিবরণ পাই না। দ্য ক্যারেক্টার্স দিজ আর নট ডিটেইলড, দে আর রাফ, স্কেচি ক্যারেক্টার্স। এরপর plunges him into the midst of exciting, thrilling and adventurous incidents. এখানে হিম কেন বলা হচ্ছে? কারণ স্যার ওয়াল্টার স্কটের প্রোটাগনিস্ট যারা, এদের মধ্যে বেশিরভাগই আমরা পাবো হচ্ছে, মানে উল্লেখযোগ্য বেশিরভাগ, নট সবাই না, উল্লেখযোগ্য বেশিরভাগ প্রোটাগনিস্ট, মূল চরিত্র, তারা হচ্ছে মেল, পুরুষ চরিত্র। এই জন্যই বলছে plunges him into the midst of exciting, thrilling and adventurous incidents. আমরা দেখতে পাই চরিত্রগুলো হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ছে ইন দ্য মিডস অফ এক্সাইটিং, থ্রিলিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ইনসিডেন্টস। অ্যাডভেঞ্চারাস, থ্রিলিং, রোমাঞ্চকর ঘটনার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। ক্যারেক্টারটা কেমন? ক্যারেক্টারটাকে প্রথমে উনি ডিটেইলড অ্যানালিসিস না করে, ক্যারেক্টারের সাইকোলজি সম্পর্কে আইডিয়া না দিয়ে, উনাকে সরাসরি চরিত্রটিকে উনি অ্যাডভেঞ্চার, রহস্য, রোমাঞ্চকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছেন। যখন আমরা উপন্যাস পড়া শুরু করব, সাথে সাথে আমরা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস কোন একটা ঘটনার মধ্যে সরাসরি ঢুকে যাব। যদিও ক্যারেক্টারের ডিটেইলস অতটা নেই, তারপরেও ঘটনার বর্ণনা, অ্যাডভেঞ্চার, থ্রিল, এক্সাইটমেন্ট, এইটা সত্যি খুব অ্যাডমায়ারিং। মানে তার আগের যে শর্টকামিং সেটাকে ফিল আপ করে দিচ্ছে পরেরটা। স্যার ওয়াল্টার স্কট উনি ক্যারেক্টারে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, উনি গুরুত্ব দিচ্ছেন এক্সাইটিং, থ্রিলিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ইনসিডেন্টে, অ্যাকশনে উনি গুরুত্ব দিচ্ছেন। অ্যান্ড দ্য অ্যাকশন অফ দ্য স্টোরি ক্যারিজ আস অন ব্রেথলেসলি টু দ্য এন্ড। ঘটনার যে অ্যাক্টিভিটি, সেগুলো আমাদেরকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। মানে একবার যদি আমরা স্যার ওয়াল্টার স্কটের নভেল পড়া শুরু করি, তাহলে শেষ না করে উঠতে পারবো না। ফুল অফ এক্সাইটমেন্ট, অ্যাকশন, থ্রিলার, অ্যাডভেঞ্চার, একদম শ্বাসরুদ্ধকর, ব্রেথলেসলি টু দ্য এন্ড। তাহলে প্রথমে আমরা তার একটা শর্ট কামিং এর কথা বললাম, যেটা তার একটা দুর্বলতা, যে উনার চরিত্রগুলো ওইরকম ডিটেইলড ওয়েতে আমরা পাই না। উনি ক্যারেক্টার অ্যানালিসিসে গুরুত্ব দিচ্ছেন না, উনি গুরুত্ব দিচ্ছেন ইভেন্ট অ্যানালিসিস, অ্যাকশন, ইনসিডেন্টস অ্যানালিসিস। উনার নভেল, স্যার ওয়াল্টার স্কটের উপন্যাস রহস্য, রোমাঞ্চকর ঘটনায় পরিপূর্ণ। সো his stories are largely adventure stories at the best. এই জন্য অনেক শিল্প সমালোচক আছে, উনার উপন্যাসগুলোকে উপন্যাস হিসেবে উনারা হয়তো অতটা
আখ্যায়িত করতে সম্মত হন না। তারা বেশিরভাগ সময় তার গল্পের বই, এগুলোকে গল্পের বই বলেন, উপন্যাস না বলে বলা হয় স্টোরিজ আর অ্যাডভেঞ্চার স্টোরিজ অ্যাট দ্য বেস্ট, রহস্য গল্প, রোমাঞ্চকর গল্প। উপন্যাস বলার চাইতে ওনার বইগুলোকে বেশিরভাগই বলা হয় রহস্য রোমাঞ্চকর গল্প। And it is the element of adventure and glorious action rather than study of character which makes Scott a perennial favorite of the young. শেষে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমরা পাই, কাগজ কলম থাকলে লিখে রাখেন। স্যার ওয়াল্টার স্কট উনি ইয়াং রিডারদের অনেক প্রিয় একটি নাম। জুভেনাইল যারা রিডার, অল্প বয়সী টিনেজ, স্পেশালি টিনেজ রিডার, তাদের কাছে স্যার ওয়াল্টার স্কট খুবই প্রিয় একটি নাম। কেন? ইট ইজ দ্য এলিমেন্ট অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড গ্লোরিয়াস অ্যাকশন। তার উপন্যাস ভর্তি টইটুম্বুর অ্যাডভেঞ্চার অ্যান্ড রাদার দেন স্টাডি অফ ক্যারেক্টার। যদিও আমরা একটু আগে বললাম যে তার ক্যারেক্টার গুলোকে ওইরকম ডিটেইলড ওয়েতে অ্যানালিসিস করা নেই, কিন্তু ঘটনাগুলো চমৎকার, ঘটনা বহুল গল্প, রহস্য রোমাঞ্চ ঘটনায় পরিপূর্ণ, which makes Scott a perennial favorite of the young। এই জন্য যারা তরুণ পাঠক, যারা নবীন পাঠক, বয়সে যারা তরুণ, টিনেজারদের কাছে উনি খুবই প্রিয় একটি নাম। ঠিক আছে, তাহলে সেকেন্ড পয়েন্টে আমাদের ফোকাসটা কি ছিল? স্যার ওয়াল্টার স্কট উনি চরিত্র চিত্রায়ন, ক্যারেক্টার স্টাডিতে অতটা দক্ষ নন, তবে উনার উপন্যাসে আমরা এক্সাইটিং, থ্রিলিং, অ্যাডভেঞ্চারাস ইনসিডেন্টস এর পরিপূর্ণতা দেখতে পাই। প্রতিটা পৃষ্ঠায় আমরা পাই রহস্য রোমাঞ্চের ছোঁয়া। দিস ইজ আ সাকসেস, দিস ইজ আ গ্রেট কন্ট্রিবিউশন অফ স্যার ওয়াল্টার স্কট। ওকে, থার্ড পয়েন্ট, হি ক্রিয়েটেড দ্য হিস্টোরিক্যাল নভেল। স্যার ওয়াল্টার স্কট ওনার একটা অনেক বড় অবদান। কি বলছেন? স্যার ওয়াল্টার স্কট ক্রিয়েটেড দ্য হিস্টোরিক্যাল নভেল। স্কটের আগে কেউ এত সফলভাবে হিস্টোরি বেসড নভেল লিখে সফল হতে পারেননি। স্কট হচ্ছেন ফার্স্ট সাকসেসফুল হিস্টোরিক্যাল নভেলিস্ট। উনি ইংল্যান্ডের হিস্টোরি বেসড অন দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড, বেসড অন দ্য হিস্ট্রি অফ ইউরোপ, উনি উপন্যাস লিখেছেন। তরুণ প্রজন্ম শুধু নয়, সাধারণ মানুষ, দে লার্নড অ্যাবাউট হিস্টরি ফ্রম হিজ নভেলস। হিস্ট্রি তো এমনিতে খুবই বোরিং, খুবই ডাল, খুবই মনোটোনাস স্টাডি, কিন্তু ওয়াল্টার স্কট উনার সৃষ্টি, উনার উপন্যাসের মাধ্যমে এত চমৎকার ভাবে উনি ইতিহাসকে পাঠকের সামনে তুলে ধরছেন যা সত্যিই প্রশংসার দাবিদার। হি ক্রিয়েটেড দ্য হিস্টোরিক্যাল নভেল, the heroic side of history for over 600 years find expression in his pages. উনি 600 বছরের ইতিহাস, স্কটের উপন্যাসে আমরা ইংল্যান্ডের 600 বছরের বর্ণাঢ্য ইতিহাস আমরা খুঁজে পাই। And all novelists of the last century who draw upon history for their characters and events are followers of Scott and acknowledge his mastery. এবং as a historical novelist, ওয়াল্টার স্কট একজন ইন্সপিরেশন। পরবর্তীতে আমরা যত ঔপন্যাসিক পেয়েছি যারা ঐতিহাসিক উপন্যাস লিখকে কোন রকম কন্ট্রোভার্সি ছাড়া স্কটকে গুরু মানেন। স্কট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য সুপ্রিম মাস্টার অফ হিস্টোরিক্যাল নভেল। উনি খুব চমৎকার দক্ষতার সাথে ইতিহাসকে সাহিত্যের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, রহস্য রোমাঞ্চের মাধ্যমে পাঠকের হৃদয়ে পৌঁছে দিয়েছেন, যা সত্যি প্রশংসার দাবিদার।
তাহলে আমরা 3টা পয়েন্টে কি আলোচনা করলাম? ফার্স্ট পয়েন্টে আমরা আলোচনা করলাম স্কট তার নভেলের মাধ্যমে মানুষের ভালো দিক, চরিত্রের ভালো দিকগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন। যদিও উনি চরিত্র বিশ্লেষণ ততটা করেননি, কিন্তু তার উপন্যাস রহস্য রোমাঞ্চকর গল্পে পরিপূর্ণ। এবং সর্বশেষ উনার উপন্যাসে আমরা ইতিহাসের এক অদ্ভুত এবং চমৎকার পরিবেশনা পাই, যা এর আগে পাঠকরা বঞ্চিত ছিল। So, portraying the noble aspects of human characteristics, portrayal of thrilling adventures incidents, and creation of historical novel. Okay, এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই, স্লাইড 3। স্যার ওয়াল্টার স্কট সম্পর্কে আমরা আরো কিছু ধারণা নেই। His novels are on a vast scale, covering a very wide range of action. উনার নভেলগুলো সাইজে বেশ বড় হয়, বেশ হেলদি, অনেক মোটা বই, এবং এখানে প্রচুর অ্যাকশন থাকে, ফুল প্যাকড অ্যাকশন। প্রতিটা পাতায় পাতায় অ্যাকশন, প্রতিটা পাতায় পাতায় রহস্য, রোমাঞ্চের গল্প। These are concerned with public rather than private interest. Very important, কাগজ কলম থাকলে লিখে রাখেন। ওয়াল্টার স্কট উনার নভেলে আমরা পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইভেন্টস এগুলো বেশি পাই, জনগণের ঘটনা, জনবহুল ঘটনা। এই জায়গায় এসে উনি রোমান্টিক পোয়েটসদের থেকে একটু আলাদা। রোমান্টিক পোয়েট্রিতে ফোকাসটা ছিল কিন্তু পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ইন্ডিভিজুয়ালিটি, প্রাইভেট ইন্টারেস্ট। কিন্তু স্যার ওয়াল্টার স্কট উনার নভেলে আমরা ওইরকম প্রাইভেট ইন্টারেস্ট খুঁজে পাই না, পাবলিক ইন্টারেস্ট, জনগণের বিষয়, যে বিষয়গুলো জনগণের, সেই বিষয়গুলো আমরা খুঁজে পাই। কেমন? এক্সাম্পল গুলো কি কি? The strife and passions of big parties, political actions, magnificently portrayed. কেমন? ক্রুসেডার্স আপনারা পড়াশোনা করলে জানতে পারবেন। ক্রুসেড কি? ক্রুসেড হচ্ছে the war between the Muslims and the Christians. এই যে ধর্ম নিয়ে যুদ্ধ, এটাকে বলা হয় ক্রুসেডার্স। এই ক্রুসেডার্স নিয়ে উনার উপন্যাস আছে। Covenanters, Cavaliers, Roundheads, Papists, Jews, Gypsies, Rebels, এগুলো হচ্ছে ইংল্যান্ডের ইতিহাসের বিভিন্ন গ্রুপ। These are different parties. এর মধ্যে জিপসি সম্পর্কে আপনার ধারণা থাকতে পারে, জুস ইহুদিদের সম্পর্কে ধারণা থাকতে পারে, ক্যাভেলিয়ার্স এরা হচ্ছে এক একটা পলিটিক্যাল পার্টি, এক একটা পার্টি, রিলিজিয়াস পার্টি, পলিটিক্যাল পার্টিস। এদের বিভিন্ন অ্যাকশন, বিভিন্ন ঘটনা আমরা খুঁজে পাই স্যার ওয়াল্টার স্কটের নভেলের মধ্যে। মানে উনার নভেলে আমরা এরকম পাবলিক ইভেন্টস গুলো, যেগুলো সত্যি সত্যি ঘটেছিল, সেগুলো আমরা খুঁজে পাই। ফার্স্ট পয়েন্টে তাহলে আমরা পাচ্ছি হাউ ওয়াল্টার স্কট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রোমান্টিক পোয়েটস। রোমান্টিক পোয়েটসরা কিন্তু ওই পাবলিক ইনসিডেন্টসে খুব বেশি ফোকাস করেননি, ওনাদের ফোকাস ছিল প্রাইভেট। স্যার ওয়াল্টার স্কট ওনার নভেলে আমরা খুঁজে পাই পাবলিক ইভেন্টস। এখানে ওয়াল্টার স্কটের নভেল রোমান্টিক পোয়েট্রি থেকে একটু আলাদা। নেক্সট পয়েন্ট, Scott was the first novelist in any language to make the scene an essential element in the action. স্কটের নভেলের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে উনি সিন মানে কি, পরিবেশ, ব্যাকগ্রাউন্ড, আরো সহজ করে বললে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। নভেলে উনি এত চমৎকার ভাবে ন্যাচারাল সিনারি, ব্যাকগ্রাউন্ডের ডিটেইলস বর্ণনা দিয়েছেন, তার সত্যি প্রশংসনীয়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা
মিল পাচ্ছি, রোমান্টিক পোয়েটসদের সাথে মিল পাচ্ছি। রোমান্টিক পোয়েটরা যেমন নেচার ডিটেইলসে খেয়াল করেছেন, দে ফোকাসড অন দ্য ডিটেইলস অফ নেচার, একইভাবে স্কট কিন্তু তার নভেলে সিন, ব্যাকগ্রাউন্ডে ফোকাস করেছেন। এটা হচ্ছে স্কটের একটা বিশেষ অবদান। স্কট কি করেছেন? স্কটকে বলা হয় দ্য ফার্স্ট নভেলিস্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ টু মেক দ্য সিন অ্যান এসেনশিয়াল এলিমেন্ট ইন দ্য অ্যাকশন। উনি এমনভাবে সিন, ন্যাচারাল সিনারি, ব্যাকগ্রাউন্ডকে উনি এমনভাবে পোর্ট্রে করেছেন যা সেটা অ্যাকশন, আমাদের নভেলের যে অ্যাক্টিভিটি ইনসিডেন্টস, অ্যাকশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একদম অঙ্গ অঙ্গিভাবে জড়িত। Essential elements. Nature is an essential element of action. এটা তার একটা বড় অবদান। In his novels, the place is usually so well chosen and described that the action seems almost to be the result of natural environment. উনি স্কট তার উপন্যাসে এত চমৎকারভাবে প্রকৃতির বর্ণনা দিয়েছেন, নেচারের বর্ণনা দিয়েছেন, যে মনে হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা ঘটার পেছনে নেচারের অবদান রয়েছে, নেচারের ইনফ্লুয়েন্সেই ঘটনাগুলো ঘটছে। প্লেস উনি এত ডিটেইলড ওয়েতে ডেসক্রাইব করতেন যে মনে হতো যে অ্যাকশন সিমস অলমোস্ট টু বি দ্য রেজাল্ট অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট। প্রকৃতিই যেন ঘটনাগুলো ঘটার পেছনে ভূমিকা পালন করছে। তাহলে এটা কিন্তু রোমান্টিকদের পক্ষে, স্পেশালি দ্য ফোকাস অন নেচার, প্রকৃতিকে গুরুত্ব দিয়েছেন রোমান্টিক কবিরা। আমরা স্যার ওয়াল্টার স্কটকে দেখতে পাচ্ছি, ওয়াল্টার স্কট তার নভেলে প্রকৃতিকে গুরুত্ব দিচ্ছেন। প্রকৃতি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রকৃতি যত অ্যাকশন আছে, যত ইনসিডেন্ট আছে, সবগুলো ঘটার পেছনে সে ভূমিকা পালন করছে। He was the first novelist to recreate the past. এটা একটু আগে আমরা বলেছি, যখন আমরা বললাম স্যার ওয়াল্টার স্কট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট সাকসেসফুল হিস্টোরিক্যাল নভেলিস্ট। উনি হিস্ট্রিকে, ইতিহাসকে নতুন রঙে, নতুন আঙ্গিকে পাঠকের সামনে তুলে ধরছেন। এটাই হচ্ছে, আমরা অন্যভাবে যদি বলি, হি ওয়াজ দ্য ফার্স্ট নভেলিস্ট টু রিক্রিয়েট দ্য পাস্ট। উনি অতীতের পুনর্নির্মাণ করছেন, অতীতকে উনি ভেঙে নির্মাণ করছেন। হি চেঞ্জড আওয়ার হোল কনসেপশন অফ হিস্ট্রি। ইতিহাস সম্পর্কে আমাদের যে গদবাঁধা ধারণা, আমাদের যে পুরাতন ধ্যান ধারণা, সেটাকে তিনি পরিবর্তন করে দিচ্ছেন। He is changing our perception of history by making it to be not a record of dry facts, but a stage on which living men and women played their parts. নরমালি হিস্ট্রি তো আমাদের কাছে একটা বোরিং সাবজেক্ট। হিস্ট্রি হচ্ছে খুবই বোরিং, জাস্ট একটার পর একটা তথ্য, ড্রাই ফ্যাক্টস, একদম ডাল, ইনসিপিড। সামনে নানা রঙে রঙিন ভাবে ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরেছেন। ইতিহাস আমাদের সামনে একটা স্টেজ, যেখানে প্রতিটা চরিত্র জীবন্ত। আমরা ইতিহাস সম্পর্কে ধারণা নিচ্ছি, ইতিহাস সম্পর্কে আমাদের পড়াশোনা হয়ে যাচ্ছে। While reading the novels of Walter Scott, we are getting lessons of history. ওনার নভেল পড়তে পড়তে আমাদের ইতিহাস সম্পর্কে পড়াশোনা হয়ে যাচ্ছে। ওনার মেজর নভেলগুলো সম্পর্কে একটু ধারণা নেই। Many of his works remain classics of both English language literature and Scottish literature. তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, স্যার ওয়াল্টার স্কট। আচ্ছা, স্কটল্যান্ডের মানুষদেরকে স্কট বলা হয়। আমাদের নভেলিস্ট, ওনার নামও স্কট। অদ্ভুত ব্যাপার, ওনার নামও স্কট এবং উনি স্কটল্যান্ডের অধিবাসী। উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার এন্ড স্কটিশ লিটারেচার রেখেছেন। ওনার অনেক নভেল এখনো ক্লাসিক্স হিসেবে ওই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো হয়।
সবচেয়ে বিখ্যাত নভেলগুলোর মধ্যে আছে দ্য লেডি অফ দ্য লেক, লং ন্যারেটিভ পোয়েম। লেডি অফ দ্য লেক এটাকে নভেল বলে যদিও বলা হয়, কিন্তু এটা একটা লং ন্যারেটিভ পোয়েম। এরপর দ্য নভেলস ওয়েভারলি, ওল্ড মর্টালিটি or The Tale of Old Mortality, Rob Roy, The Heart of Midlothian, The Bride of Lammermoor, and Ivanhoe. Ivanhoe, রব রয়, লেডি অফ দ্য লেক, এগুলো আপনাদের জানা থাকার কথা। ওয়াল্টার স্কট is a big deal in Scottish and English literature. তাহলে আমরা এই স্লাইড থেকে আমরা বেশ কিছু অবদান পেয়ে গেলাম স্যার ওয়াল্টার স্কট সম্পর্কে। তাহলে এই যে স্লাইড 2 এন্ড স্লাইড 3, এখান থেকে আপনাদের বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাওয়ার কথা। একই সাথে আপনারা ভুল করবেন না, অবশ্যই বই পড়বেন। বই থেকে আরো কিছু তথ্য নিয়ে একটা সিনথেসাইজড আইডিয়া রাখবেন আপনাদের মধ্যে। স্যার ওয়াল্টার স্কট, a very important personality in romantic novels. ওকে, আমরা যাই পরবর্তী নভেলিস্ট, যার অবদান আমাদেরকে ডিটেইলে মাথায় রাখতে হবে। এর সম্পর্কে আপনারা অনেকেই জানেন, জেইন অস্টেন। জেইন অস্টেন, অস্টেন ওনার জন্ম 1775 সালে। আমরা আবার মাথায় রাখি আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি জন্মেছিলেন 1770 সালে। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মালেন 1770 সালে। ওয়াল্টার স্কট জন্মালেন 1771। কোলরিজ তারপরের বছর 1772। হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের থেকে 5 বছরের জুনিয়র, কোলরিজের থেকে 3 বছরের জুনিয়র এবং স্কটের থেকে মাত্র 4 বছরের জুনিয়র, মানে তাদের সমসাময়িক জেন অস্টেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওয়াল্টার স্কটের মধ্যে যতটুকু রোম্যান্টিসিজম আমরা পেয়েছি, জেন অস্টেনের মধ্যে আমরা রোম্যান্টিসিজম তার থেকে অনেক কম পাবো। জেন অস্টেন এমন এক ইউনিক রাইটার যিনি রোম্যান্টিক পিরিয়ডে বসে অ্যান্টি রোম্যান্টিক লেখা লিখেছেন। জেইন অস্টেন, যদিও তাকে আমরা রোম্যান্টিক নভেলিস্ট পিরিয়ড, নভেলিস্ট অফ রোম্যান্টিক পিরিয়ড বলছি, জেইন অস্টেনকে যদিও আমরা নভেলিস্ট অফ রোম্যান্টিক পিরিয়ড বলছি, কিন্তু উনি কিন্তু রোম্যান্টিক নভেলিস্ট না, মাথায় রাখবেন। জেইন অস্টেন ইজ আ নভেলিস্ট অফ রোম্যান্টিক পিরিয়ড, বাট শি ইজ নট আ রোম্যান্টিক নভেলিস্ট। যদি আমরা ওয়াল্টার স্কটকে রোম্যান্টিক নভেলিস্ট কিন্তু বলেছি, জেইন অস্টেন ইজ নট আ রোম্যান্টিক নভেলিস্ট, বাট শি ইজ আ নভেলিস্ট অফ রোম্যান্টিক পিরিয়ড। বিষয়টা কি আমরা ব্যাখ্যা করছি আস্তে আস্তে। Jane Austen did for the English novel precisely what the Lake Poets did for English poetry. লেক পোয়েটসরা ইংরেজি কবিতায় যে অসাধারণ অবদান রেখেছিলেন, একইভাবে জেন অস্টেন ইংলিশ নভেলে সেরকম চমৎকার অবদান রেখেছেন। লেক পোয়েটস কারা? লেক পোয়েটস হচ্ছে একটা গ্রুপ অফ পোয়েটস, 3জন কবির একটা দল। স্যামুয়েল টেইলর কোলরিজ, এদেরকে আমি চিনি। এদের সাথে ছিলেন সাউদি, যেটা গত ক্লাসে আমরা একজন কবির নাম উল্লেখ করেছিলাম। এই 3জন মিলে এদেরকে বলা হতো লেক পোয়েটস। এই লেক পোয়েটসরা ইংরেজি কবিতায় যেমন অসাধারণ অবদান রেখেছেন, সেই তুলনায় একই রকম অবদান রেখেছেন জেইন অস্টেন ইন ইংলিশ নভেলস। কিভাবে উনি অবদান রাখলেন? জেইন অস্টেন ইংলিশ নভেলে কি অবদান রাখলেন? She refined and simplified it. Jane Austen refined and simplified the English novel. Jane Austen simplified the English novel. মানে কি?
এর মানেটা কি দাঁড়াচ্ছে? এই যে কথাটা তো সহজ, তাই না? শুদ্ধ করেছেন এবং সরল করেছেন। রিফাইন মানে কি? কোনো কিছু শুদ্ধ করা। তেল তেল শোধন বলে না যে অয়েল রিফাইনমেন্ট ইন্ডাস্ট্রি, তেল পরিশোধকে সেই ময়লা পরিষ্কার করাটাকে বলে রিফাইনিং। ইংলিশ নভেলে অনেক দুর্বলতা ছিল, অনেক উইকনেস ছিল। ইংলিশ নভেলকে যদি আমি সোনার সাথে যদি তুলনা করি, ইফ উই কম্পেয়ার ইট টু গোল্ড, তাহলে গোল্ডের মধ্যে অনেক অ্যালয় ছিল, অনেক খাদ ছিল। জেইন অস্টেন কি করলেন? বিশুদ্ধ খাঁটি সোনায় পরিণত করলেন। জেইন অস্টেন টার্নড ইংলিশ নভেল ইন্টু পিওর গোল্ড। শি রিফাইন্ড, উনি পরিশুদ্ধ করলেন, সিম্পলিফাইড করলেন, আরো সরল করলেন। তার নভেল সাধারণ মানুষ পড়ে সহজেই বুঝতে পারত। এর আগে নভেলগুলো যেমন অনেক সময়ই পাঠকরা অভিযোগ করত যে ভাষা অনেক কঠিন, বোঝা যায় না। কিন্তু জেইন অস্টেন, হি সিম্পলিফাইড দ্য নভেল। চমৎকার প্রাঞ্জল ভাষায়, খুব সহজ ভাষায়, সহজবোধ্য ভাষায় উনি পাঠকের সামনে ইংরেজি নভেলকে হাজির করলেন, মেকিং ইট আ ট্রু রিফ্লেকশন অফ ইংলিশ লাইফ। খুবই গুরুত্বপূর্ণ কথা। কাগজ কলম নভেলে কি করছেন? উনার নভেলে উনি ট্র্যাডিশনাল লাইফ অফ ইংল্যান্ড, ট্র্যাডিশনাল টিপিক্যাল লাইফ অফ ইংলিশ সোসাইটি, তখনকার সমাজের যে জীবন, তার একটা স্বচ্ছ প্রতিফলন, faithful sincere reflection of English society we can get from her novels. তার নভেলে সমাজের স্পষ্ট পরিষ্কার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আমরা যদি জেইন অস্টেনের নভেল পড়ি, তাহলে ওই সময়ে ইংলিশ সোসাইটি কেমন ছিল, ইংরেজি সমাজ কেমন ছিল, তার একটা অদ্ভুত পরিষ্কার স্বচ্ছ প্রতিফলন আমরা পাই। এই অস্টেন সম্পর্কে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। জেইন অস্টেনের মূল অবদানটা কি বলতে পারি তাহলে আমরা? জেইন অস্টেন, she made English novel perfect, and she ensured that ordinary readers will understand the entire plot of the novel. নভেলকে উনি পিউরিফাই করেছেন এবং সিম্পলিফাই করেছেন, এবং আলটিমেটলি ওনার মূল উদ্দেশ্য কি ছিল? টু রিফ্লেক্ট দ্য ইংলিশ সোসাইটি, কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি। তিনি আশেপাশের সমাজকে যেভাবে দেখেছেন, উনি সেই সমাজের প্রতিফলন ফুটিয়ে তুলেছেন তার উপন্যাসে। আমরা নেক্সট পয়েন্টে আসি। As Wordsworth, as Wordsworth began with the deliberate purpose of making poetry natural and truthful. ওয়ার্ডসওয়ার্থের উদ্দেশ্য কি ছিল, যেটা আমরা গত ক্লাসে বলেছি, কিন্তু ওয়ার্ডসওয়ার্থের উদ্দেশ্য কি ছিল, ওনার টার্গেট কি ছিল? ওয়ার্ডসওয়ার্থের টার্গেট ছিল মেকিং পোয়েট্রি ন্যাচারাল অ্যান্ড ট্রুথফুল। ওয়ার্ডসওয়ার্থের ফিলসফি কি? কবিতা ন্যাচারাল হবে, রিটেন ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সাধারণ মানুষের ভাষায় সাধারণ মানুষের কথা বলবে। পোয়েট্রি উইল বি ন্যাচারাল অ্যান্ড ট্রুথফুল, এবং পোয়েট্রি সত্য বলবে, সত্য বলবে, সত্য ফুটিয়ে তুলবে। মেকিং পোয়েট্রি ন্যাচারাল অ্যান্ড ট্রুথফুল, এটা ছিল ওয়ার্ডসওয়ার্থের অবজেক্টিভ। সেম অবজেক্টিভ ফোকাস করছেন মিস অস্টেন। Miss Austen appears to have begun writing with the idea of presenting the life of English country society exactly as it was. আবার বলছি, মন দিয়ে শোনেন। Miss Austen appears to have begun writing
মানে মিস অস্টেন স্টার্টেড রাইটিং নভেলস, উনি নভেল লেখা শুরু করলেন উইথ দ্য আইডিয়া, উইথ দ্য টার্গেট, উইথ দ্য পারসেপশন অফ, উনার টার্গেট কি ছিল? প্রেজেন্টিং দ্য লাইফ অফ ইংলিশ কান্ট্রি সোসাইটি। ইংলিশ কান্ট্রি সোসাইটি, ইংল্যান্ডের সোসাইটির একটা প্রতিচ্ছবি উপস্থাপন করা, ইংল্যান্ডের সমাজের ছবি ফুটিয়ে তোলা, এক্স্যাক্টলি অ্যাজ ইট ওয়াজ, এক্স্যাক্টলি অ্যাজ ইট ওয়াজ। উনি যা দেখছেন হুবহু তাই ফুটিয়ে তুলবেন। উনি যা দেখছেন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ তাই ফুটিয়ে তুলবেন, উইদাউট এনি এক্সাজারেশন, উইদাউট এনি এক্সট্রা কালার, উইদাউট এনি লাই, উইদাউট এনি ডিসেপশন, কোন রকম রং চঙে অতিরঞ্জন ছাড়া উনি যেমন দেখছেন সমাজ হুবহু তাই, এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ। সিনসিয়ার, ফেথফুল, লয়াল পোর্ট্রায়াল, লয়াল রিফ্লেকশন অফ ইংলিশ কান্ট্রি সোসাইটি। মানে উনার কথা হচ্ছে সমাজের যে ছবি উনি দেখছেন হুবহু তাই উনি উনার নভেলে, উপন্যাসে ফুটিয়ে তুলছেন। Austen is portraying society as it was, in opposition to the romantic extravagance of Mrs. Radcliffe. মনে রাখেন, জেইন অস্টেনের একজন প্রতিপক্ষ আমরা খুঁজে পাচ্ছি, মিসেস র্যাডক্লিফ। মিসেস র্যাডক্লিফ সম্পর্কে আমরা ডিটেইলস একটু পরে আলোচনা করব, তবে এইখানে একটা জিনিস মাথায় আমরা রাখতে পারি যে তার সোসাইটির একটা রোমান্টিক এক্সট্রাভেগেন্ট রিফ্লেকশন তার নভেলের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দিয়েছিলেন। এবং এই আইডিয়াটা জেইন অস্টেন প্রচন্ড প্রচন্ড ঘৃণা করতেন। জেইন অস্টেন চরমভাবে ঘৃণা করতেন। জেইন অস্টেন রিজেন্টেড দ্য রাইটিং স্টাইল অফ মিসেস র্যাডক্লিফ। এতটাই অপছন্দ করতেন যে জেইন অস্টেন রোমান্টিসিজমের বিপক্ষে সবসময় কথা বলতেন। জেইন অস্টেন declared herself as anti-romanticist, anti-romantic, anti-sentimental। মানে উনি এরকম ইমোশনালিজম, সেন্টিমেন্টালিজম এসব উনি দুই চোখে দেখতে পারেন না। জেইন অস্টেন ইজ anti-sentimentalist। মিস অস্টেন, জেন অস্টেন তাহলে উনার মূল উদ্দেশ্য কি ছিল? এখান থেকে আমি আবার হাইলাইট করছি, মূল উদ্দেশ্য ছিল প্রেজেন্টিং দ্য লাইফ অফ ইংলিশ কান্ট্রি সোসাইটি। তখনও তো ইংল্যান্ড ওইভাবে শহর হয়ে ওঠে নাই, তখনও এটা অনেকটা গ্রাম্য এলাকা, এই জন্য কান্ট্রি সোসাইটি। উনি যে এলাকায় থাকতেন, উনি যে সমাজে বসবাস করতেন সেই সমাজটা ছিল গ্রাম্য এলাকায়। উনি উনার চারপাশে সমাজকে যেমন দেখছেন, সেই ইংলিশ কান্ট্রি সোসাইটি ওইটাকেই উনি পোর্ট্রে করছেন, ফুটিয়ে তুলছেন তার নভেলে এক্স্যাক্টলি অ্যাজ ইট ওয়াজ। উনি যা দেখছেন ওইটাই উনি ফুটিয়ে তুলছেন, উইদাউট এনি এক্সট্রা রোমান্টিসিজম, ইমোশনালিজম, সেন্টিমেন্টালিজম, এক্সট্রাভেগেন্স এসব বাদ দিয়ে উনি যা দেখছেন তাই ফুটিয়ে তুলছেন। মিসেস অস্টেন উনি জীবনে 6টা উপন্যাস লিখে গেছেন এবং এই 6টা উপন্যাসই খুবই 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 গুরুত্বপূর্ণ। এখনো তার উপন্যাসগুলো খুবই জনপ্রিয় পাঠকদের মাঝে। মিস অস্টেন 6 নভেলস, তার যে 6টা উপন্যাস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ম্যানসফিল্ড পার্ক, এমা, নর্থ হ্যাঙ্গার অ্যাবে, পারসুয়েশন। এর মধ্যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড এন্ড প্রেজুডিস, প্রাইড এন্ড প্রেজুডিস এটা আপনাদের অনেকেরই জানা থাকার কথা। প্রাইড এন্ড প্রেজুডিস নিয়ে মুভিও আছে, খুবই বিখ্যাত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস প্রাইড এন্ড প্রেজুডিস। এরপর ম্যানসফিল্ড পার্ক অ্যান্ড স্পেশালি এমা। এমা নিয়ে অনেক রিসার্চারের অনেক কাজ আছে, এমা নিয়ে মুভিও আছে। মানে মিস অস্টেন উনি জীবনে মাত্র 6টা উপন্যাস লিখেছেন এবং 6টাই সুপারহিট। তার সময়েও মানুষজন পড়েছে এবং
এখনো মানুষরা পড়ে যাচ্ছে। তার এই ৬টা উপন্যাস which have grown steadily in value, আস্তে আস্তে তার উপন্যাসিক হিসেবে তার যে যশ খ্যাতি এটা আস্তে আস্তে কিন্তু বেড়েছে। Steadily in value until we place them gladly in the first rank of our novels in common life. ইংলিশ নভেল বলতে, ইংলিশ নভেলিস্ট বলতে প্রথম সারির যত নভেলিস্ট আছে তাদের মধ্যে আমরা জেন অস্টেনকে এখন রাখি। কেন রাখি? আপনাদের কোয়েশ্চেন উঠতে পারে কেন রাখি? তার প্রথম একটা কারণ কিন্তু অলরেডি আমরা বলে ফেলেছি যে he refined and simplified the novel to reflect the English country society exactly as it was. আমি কিন্তু দুইটাকে কানেক্ট করে ফেললাম। জেন অস্টেনের অবদান কি তাহলে? জেন অস্টেন refined and simplified the English novel to portray, to present the life of English country society exactly as it was. এটা হচ্ছে তার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। মানে তার নভেল পড়লে আমরা তখনকার সমাজের একটা চমৎকার স্পষ্ট প্রতিচ্ছবি খুঁজে পাই। এটাই যথেষ্ট না। This is not enough. It is not simply for her exquisite charm and humor. মানে এমনিতেই উনার লেখায়, উনার উপন্যাসে আমরা we find exquisite charm and humor, hidden laughter. হয়তো দম ফাটানো হো হো হা হা হাসির কোনো উপন্যাস তার উপন্যাস না। মানে ওইরকম আপনার হা হা হো হো হাসি পাবে না আপনার উপন্যাস পড়ে। হাসির উপন্যাস পড়ে যেরকম আমাদের সুরসুরি হাসি লাগে, জেন অস্টেনের উপন্যাস সেরকম সুরসুরি হাসির উপন্যাস না। কিন্তু আপনি যখন উপন্যাসটা পড়বেন সেখানে লুকানো থাকবে হিডেন লাফটার। আপনার ব্রেইন, your brain will smile, your brain will have a laugh, আপনার ভালো লাগবে। মানে জেন অস্টেনের হিউমার, উনার হাস্যরসটা হচ্ছে লুকানো, ইমপ্লিসিট। যখন আপনি পড়বেন তখন আপনি মজা পাবেন, you will find pleasure. এটাই যথেষ্ট না। exquisite charm and humor is not enough, therefore we admire her, but also for her influence in bringing our novels back to their true place as an expression of human life. চমৎকার কথা। উনি কি করেছেন? He brought back novels back to their true place. কি? As an expression of human life. ওই যে এর আগের কথাটাই সুন্দর করে বলা আছে যে নভেল মানে কি? নভেল মানে কি? নভেলের বাংলা হচ্ছে উপন্যাস। উপন্যাস কি বুঝি? উপন্যাস মানে কি শুধু একটা মোটা বই, একটা বড় বই, একটা বড় গল্প? নো, উপন্যাস। নভেল মিন্স, নভেল, দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান লাইফ। মানুষের প্রকাশ, স্বচ্ছ প্রকাশ, বিশ্বস্ত প্রতিফলন, ফেথফুল রিফ্লেকশন, a true expression of human life. জেইন অস্টেনের নভেল পড়লে মানুষের জীবনটা কেমন আমরা সেটা জানতে পারি, without any fantasy, without any lie, without any extra emotionalism, without any extra extravagance, কোন রকম এক্সাজারেশন ছাড়া সত্যি মানুষের জীবনটা সত্যিই কেমন তার সময় তার সমাজের এক স্বচ্ছ প্রতিফলনের মাধ্যমে আমরা আলটিমেটলি সর্বযুগে যে আমরা পাই আমাদের নিজেদের সম্পর্কে আমরা অনেক তথ্য, অনেক অনেক কিছু জানতে পারি। আমরা নিজেদেরকে আরো ভালো করে এর কিছু প্রাইসলেস উইজডম আমরা তার নভেলের মাধ্যমে কিন্তু জানতে পারি। কন্টিনিউ করি আমরা আমাদের ফিফথ স্লাইড। জেন অস্টেন, লেটস কন্টিনিউ। Jane Austen's whole life was spent in a small country parishes.
উনি ওনার সারা জীবন ছোট্ট গ্রাম্য একটা এলাকায় উনি বসবাস করেছেন। সারা জীবন ওখানেই ছিলেন। নভেলস। উনি আশেপাশে যেমন মানুষ দেখেছেন, সেই চরিত্রগুলোই উনি উনার নভেলে ফুটিয়ে তুলেছেন। Choosing this tiny field that she knew best. Her works have an exquisite perfection. উনি যা লিখেছেন, উনি ভালো করে ভেবেচিন্তেই লিখেছেন। চমৎকার, চমৎকার ডিটেইলস। মানে উনি না জেনে কোনো কিছু লেখেননি। উনি যতটুকু লিখেছেন একেবারে খাঁটি, একদম পারফেক্ট রাইটিং। Choosing his this tiny field that she knew best. উনি উনার জগৎটা খুব ছোট। কিন্তু উনি যতটুকু জগৎ ফুটিয়ে তুলেছেন একদম পারফেক্টলি ইন ডিটেইলস। যে কাজটা আমাদের ওয়াল্টার স্কট পারেননি। ওয়াল্টার স্কট কিন্তু ক্যারেক্টার অ্যানালিসিস, ক্যারেক্টার ডিটেইলসে কিন্তু উনার ল্যাকিংস ছিল, উনার শর্টকামিংস ছিল। জেইন অস্টেন এসে সেখানে দুর্দান্ত একটা কাজ করলেন। উনার প্রতিটা চরিত্র ডিটেইলস, আর ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের উনি এত ডিটেইল বর্ণনা দিয়েছেন যা সত্যি অবাক করে দেওয়ার মতো। কোনো নভেলিস্টই পায়নি এত চমৎকার ভাবে ক্যারেক্টার গুলোকে ফুটিয়ে তুলেছেন। 18th সেঞ্চুরির কথাও যদি বলি তবুও ড্যানিয়েল ডিফো, ড্যানিয়েল ডিফো, ইভেন জোনাথন সুইফট, তারাও মানুষের চরিত্রের এত ডিটেইলস আমাদের সামনে তুলে ধরেননি। হেনরি ফিল্ডিংস, তারাও তাদের নভেলের মাধ্যমে এত ডিটেইলস আমাদের সামনে তুলে ধরেননি যতটা তুলে ধরছেন জেইন অস্টেন। ডিটেইলস ক্যারেক্টার স্টাডি। In her literary field, the chief duties were of household, the chief pleasures in country gatherings, the chief interest in matrimony. এই যে তার তাদের সমাজটা কিভাবে কেটে, তাদের লাইফটা কেমন ছিল, তার একটা খুব ছোট্ট বর্ণনা এখানে আছে। কি তার উপন্যাসে আমরা পাই হাউসহোল্ড, গৃহস্থের গল্প। দ্য চিফ প্লেজার্স ইন কান্ট্রি গ্যাদারিংস, বিভিন্ন কান্ট্রি ছোট ছোট পার্টি হতো, গ্যাদারিং হতো। অ্যান্ড ম্যাট্রিমনি, ম্যারেজ। এই তো, ওদের জীবনটা ছোট্ট। গৃহস্থ, হাউসহোল্ড চোরস, কান্ট্রি গ্যাদারিংস, ম্যাট্রিমনি। লাইফ উইথ ইটস মাইটি ইন্টারেস্ট, এই হচ্ছে তাদের জীবন, ছোট্ট কিন্তু প্রবল। লাইফ উইথ ইটস মাইটি ইন্টারেস্ট, ইটস প্যাশনস, অ্যাম্বিশনস অ্যান্ড ট্র্যাজিক স্ট্রাগলস। এই ছোট ছোট দৈনন্দিন জীবনের টুকরো টুকরো গল্পের মধ্যেই আমরা খুঁজে পাই হিউম্যান প্যাশন। swept by like a great river. জীবন অদ্ভুত সুন্দর কথা। এটা কিন্তু আমরা উইলিয়াম জে লং এর, আমরা কিন্তু তার বই পড়তে পড়তে তার লেখার স্টাইলটা দেখতে পাচ্ছি যে উনি খুব চমৎকার ভাবে বলছেন। উইলিয়াম জে লং জেইন অস্টেনের অবদানটাকে উনি কিন্তু বেশ কবিতার ভাষায় অনেকটা বললেন। লাইফ লাইক এ গ্রেট রিভার, এখানে উনি সিমিলি ইউজ করে বলছেন। আপনারা অবশ্যই বইটা পড়বেন। We can easily understand therefore the limitations of Jane Austen. আচ্ছা ঠিক আছে, এতক্ষণ আমরা জেইন অস্টেনের ভালো দিকগুলো, শক্তিশালী পয়েন্টগুলো আলোচনা করলাম। এবার তার দুর্বলতা নিয়ে একটু কথা বলি। The limitations of Jane Austen as a novelist. But within her own field she is unequaled. উনি যতটুকু লিখেছেন তার মতো এত ডিটেলসে কেউ লিখতে পারেনি। কিন্তু উনি শুধুমাত্র ছোট্ট একটা জায়গার কাহিনী বর্ণনা করেছেন। এতে জেইন অস্টেন সম্পর্কে যে অবজেকশনটা সবাই দেয় যে জেইন অস্টেন ইজ নট ইউনিভার্সাল, উনি শুধুমাত্র উনার সমাজের একটা ডিটেইলড পিকচার আমাদের সামনে তুলে ধরেছেন। এটা অনেক পৃথিবীর অনেক অনেক দেশের অনেক সমাজের সংস্কৃতির পাঠকরা তারা কিন্তু ফিল করতে পারবে না। জেইন অস্টেন উনি যে ফিলসফি, যে মেন্টালিটি, যে লাইফের একটা পোট্রে দিচ্ছেন, এটা সব কালচারের মানুষ এটাকে ফিল করতে পারবে না। অনেকেই এটা বুঝতে পারবে না তাদের সেন্টিমেন্ট। কিন্তু উনি যতটুকু লিখেছেন
এত ডিটেইলে কেউ পারেনি। হার ক্যারেক্টার্স আর অ্যাবসলিউটলি ট্রু টু লাইফ। তার প্রতিটি চরিত্র একদম বাস্তবসম্মত। এখানে কোনো কল্পনার স্থান নাই, হুবহু জীবন থেকে নেয়া প্রতিটি চরিত্র। All her works has the perfection of a delicate miniature painting. হাইপার রিয়েলিস্টিক পেইন্টিং যেমন একেবারে বাস্তবসম্মত, ডিটেইলস, মিনিয়েচার পেইন্টিং সেই রকম জেইন অস্টেন উনি যতটুকু লিখেছেন একদম ফুল ডিটেইলস। জেইন অস্টেন সম্পর্কে তার 5 বছরের সিনিয়র ওয়াল্টার স্কট কিছু কথা বলে গেছেন। সেই কথাগুলো এখন আমরা একটু দেখব আমাদের এই ফিফথ স্লাইডের লাস্ট পয়েন্টে। স্যার ওয়াল্টার স্কট জেইন অস্টেন সম্পর্কে কি বলেছেন? দ্যাট ইয়াং লেডি, জেইন অস্টেনকে উনি বলছেন, দ্যাট ইয়াং লেডি হ্যাজ এ ট্যালেন্ট ফর ডিসক্রাইবিং দ্য ইনভলভমেন্টস অ্যান্ড দ্য ফিলিংস and the characters of ordinary life, which is to me the most wonderful I have ever met with. জেইন অস্টেন উনি ডিসক্রাইব করেছেন কি কি ইনভলভমেন্টস, ফিলিংস অ্যান্ড ক্যারেক্টার্স অফ অর্ডিনারি লাইফ। দেখেন, ইনভলভমেন্টস, ফিলিংস অ্যান্ড ক্যারেক্টার্স অফ অর্ডিনারি লাইফ, এত সফলভাবে এর আগে কেউ ফিলিংস অ্যান্ড ক্যারেক্টার্স অফ অর্ডিনারি লাইফ পোর্ট্রে করতে পারেনি। one of the first one of the first novelists in English literature, জেইন অস্টেন মানুষের আবেগ অনুভূতি এবং তার চরিত্রকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেইলস, রিয়েলিস্টিকলি ডিটেইলড ওয়েতে ওনার উপন্যাসে তুলে ধরছেন। এবং স্যার ওয়াল্টার স্কট এটাকে উনি বলছেন মোস্ট ওয়ান্ডারফুল আই এভার মেট উইথ। ওয়াল্টার স্কট যেহেতু বলছেন মোস্ট ওয়ান্ডারফুল, তাহলে তো অবশ্যই মোস্ট ওয়ান্ডারফুল। The exquisite touch which readers renders ordinary commonplace things and characters interesting from the truth of the description and the sentiment is denied to me. What a pity such a gifted creature died so early. জেন অস্টেন উনি অল্প বয়সে মারা গেছেন। উনি যতটুকু লিখে গেছেন অবিস্মরণীয়, অমর লেখা। জেন অস্টেন খুবই গুরুত্বপূর্ণ একজন নভেলিস্ট, a novelist, a very, very significant novelist of romantic period, but unfortunately, she is not a romantic. উনি কিন্তু রোমান্টিক নন। উনি নিজেকে রোমান্টিক বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। উনি নিজেকে একজন লেখিকা মিসেস অ্যান রেডক্লিফ, তার সাথে
আপনারা কি আছেন? জি স্যার, আছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি আমাদের স্যার। এখানে Yes, sir. নেটের একটু প্রবলেম। আমি কোন পর্যন্ত ছিলাম? আপনারা লাস্ট কোন পর্যন্ত দেখলেন? বলতে পারবেন শেষ কোন পর্যন্ত শুনেছিলেন? স্যার এখন তো দেখা যাচ্ছে না। আপনারা লাস্ট কোন নেট চলে গেল? আচ্ছা, আপনারা একটু দেখেন যে আমরা কি অ্যান র্যাডক্লিফে প্রবেশ করেছিলাম? আমরা কি স্টার্ট করেছিলাম অ্যান র্যাডক্লিফ? নো স্যার, জেন অস্টিনের শেষের দিকে। না স্যার। Okay. স্যার ওয়াল্টার স্কটের মন্তব্য এটা কি আমরা পড়েছিলাম? জি স্যার, অল্প একটু পড়েছিলেন প্রথম দিকে। আচ্ছা, স্যার ওয়াল্টার স্কট উনি কি বলছেন? আমি এই জায়গাটাই হাইলাইট করছি। স্যার ওয়াল্টার স্কট সেড, উনি বললেন, that young lady has a talent for describing the involvement and feelings and characters of ordinary life. এই যে এই পার্টটা আপনারা ফোকাস করেন, the involvements and feelings and characters of ordinary life, সাধারণ জীবনের ইনভলভমেন্ট, অ্যাক্টিভিটিস, ফিলিংস, এই যে ফিলিংস, ইমোশনস অ্যান্ড ক্যারেক্টার, এই তিনটাতে কিন্তু উনি গুরুত্ব দিয়েছেন। এবং ওয়াল্টার স্কট বলছেন, দ্য মোস্ট ওয়ান্ডারফুল আই হ্যাভ এভার মেট উইথ। এত চমৎকার ভাবে, এত অসাধারণ ভাবে এর আগে কেউ কখনো উপস্থাপন করেনি। The exquisite touch which renders ordinary commonplace things and characters interesting from the truth of the description and the sentiment is denied to me. যদিও জেন অস্টেন নিজেকে অ্যান্টি সেন্টিমেন্টালিস্ট বলে দাবি করছেন, তবে এইখানে সেন্টিমেন্টটা উনি ঠিকই পোর্ট্রে করছেন। তবে জেন অস্টেন ইজ ফোকাসিং অন দ্য ট্রু সেন্টিমেন্ট, সত্যিকারের যে অনুভূতি, নাথিং এক্সট্রা, নাথিং extravagant, nothing exaggerated. What a pity such a gifted creature died so early. দুঃখজনকভাবে উনি খুব অল্প বয়সেই মৃত্যুবরণ করেন। তার এই অল্প বয়সেই উনি 6টা উপন্যাস লিখে গেছেন এবং 6টা উপন্যাস all are regarded as classics এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো এখন পাঠ্য হিসেবে পড়ানো হয়।
এরপর আমরা আসি অ্যান র্যাডক্লিফ। ওনার জন্ম 1764। উনি জেন অস্টেনের থেকে 11 বছরের সিনিয়র, 11 ইয়ার সিনিয়র। অ্যান র্যাডক্লিফ, তার সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা প্রয়োজন। ফার্স্ট পয়েন্টে আসি। অ্যান র্যাডক্লিফ is regarded as the most representative of English Gothic novelist. ইংলিশ গথিক নভেলিস্ট যদি আমরা চিন্তা করি, ইংরেজি ভাষায় যত গথিক নভেল লেখা হয়েছিল তাদের মধ্যে অ্যান র্যাডক্লিফ ইজ দ্য মোস্ট সাকসেসফুল। She is the most representative of English Gothic novels. কেন? লিয়ান পড়েন তো তারপরের লাইনটা। She stands apart in her ability to infuse scenes of terror and suspense with an aura of romantic sensibility. উনি এত চমৎকার ভাবে তার গল্পের মধ্যে হরর ফিলিংস কে ফুটিয়ে তুলতেন। She had that ability to infuse scenes of terrors and suspense. কিভাবে নভেলের মধ্যে টেরর এন্ড সাসপেন্স তৈরি করা যায়, এই বিষয়ে র্যাডক্লিফের জুড়ি মেলা ভার। উনি এত চমৎকার ভাবে তার নভেলের মাধ্যমে সাসপেন্স কি সেটা পাঠককে বুঝিয়ে দিচ্ছেন। টেরর, সাসপেন্স। যদিও র্যাডক্লিফের নভেল গুলোকে অনেকেই টেরর টেল, ভূতের গল্প, হরর টেল বলে হয়তো আন্ডারমাইন করে থাকে, কিন্তু তার সে যেভাবে মানে এত চমৎকার ভাবে টেরর, ভয়কে একটা উপন্যাসের খুবই গভীর অংশ হিসেবে ফুটিয়ে তোলা, এটা কিন্তু সহজ কথা না। টেরর অ্যান্ড সাসপেন্স, ভূতের উপন্যাস, ভয়, থ্রিলার, টেরর। এখন যত উপন্যাস আছে, অ্যান র্যাডক্লিফ ইজ ওয়ান অফ দ্য পাথফাইন্ডার্স। উনি টেরর অ্যান্ড সাসপেন্স ক্রিয়েট করেছেন তার নভেলের মধ্যে সেন্সিবিলিটি। তার মধ্যে রোম্যান্টিসিজম লুকোনো ছিল। সেন্সিবিলিটি, রোম্যান্টিক সেন্সিবিলিটি মানে এখানে ইমাজিনেশন, ইন্ডিভিজুয়ালিটি, ইনটিউশন, আমরা মোটামুটি রোম্যান্টিসিজমের সব বৈশিষ্ট্যই এখানে আমরা পাই। তবে অ্যান র্যাডক্লিফের যে দুর্নামটা আছে যে উনি ওনার উপন্যাসে জীবনের এক অতিরঞ্জিত ছবি আমাদের সামনে তুলে ধরেন, এক্সাজারেটেড। এবং এই কারণে জেন অস্টেন অ্যান র্যাডক্লিফ কিন্তু দেখতে পারেন না, তাদের মধ্যে একটা মানে শীতল সম্পর্ক ছিল। হার ফার্স্ট নভেলস, তার প্রথম নভেলগুলো দ্য ক্যাসলস অফ অ্যাথলিন অ্যান্ড ডানবাইন and a Sicilian romance. These were published anonymously. উনি ওনার প্রথম দুটো উপন্যাসে ওনার নাম উল্লেখ করেননি, বেনামে উনি পাবলিশ করেছিলেন তার প্রথম দুটো উপন্যাস। She achieved fame with her third novel. কিন্তু তার যে 3 নম্বর নভেল, তৃতীয় উপন্যাসে উনি কিন্তু তার খ্যাতি, যশ সবকিছু ফিরে পেলেন। The Romance of Forest, a tale of 17th century France. রোম্যান্স, দ্য রোম্যান্স অফ ফরেস্ট, মানে তার উপন্যাসগুলো হচ্ছে অনেকটা টেরর টেল আমরা বলতে পারি, ভূতের গল্পের, ভূতের উপন্যাস। হ্যার নেক্সট ওয়ার্ক দ্য মিস্ট্রিজ অফ ইউডলফো, খুবই গুরুত্বপূর্ণ, নোট রাখেন। দ্য মিস্ট্রিজ অফ ইউডলফো একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। কেন? কারণ by this novel, by which she became the most popular novelist in England. লিখে রাখেন, Anne Radcliffe became the most popular novelist in England. The most popular novelist in England. তৎকালীন সময়ে সবচেয়ে জনপ্রিয় উপন্যাসী।
সবচেয়ে জনপ্রিয়, মানে মানুষ তার নভেল সবচেয়ে বেশি কিনে পড়তো। শি টেলস, এখানে কিসের গল্প, এই মিস্ট্রেস অফ ইউডলফ এটা কিসের গল্প? ইট টেলস হাউ দ্য অরফ্যান এমিলি সেন্ট অবার্ট ইজ সাবজেক্টেড টু ক্রুয়েলটিজ বাই দ্য গার্ডিয়ান। এখানে গল্পের এক সংক্ষেপ বলা আছে, এটা আপনারা পড়ে নেবেন। Threatened with loss of her fortunes and imprisoned in castle, but is finally freed and united with her lover. এটা হচ্ছে ওই ইয়ের সামারি, মিস্ট্রেস অফ ইউডলফতে কি হয় তার সামারিটা আছে। তারপরের পার্টটা আমাদের দেখতে হবে। স্ট্রেঞ্জ এন্ড ফিয়ারফুল ইভেন্টস টেক প্লেস ইন দ্য হন্টেড অ্যাটমসফিয়ার। একটা ভৌতিক, একটা অদ্ভুত একটা বিভিন্ন ঘটনার ঘটতে থাকে in the haunted atmosphere of the solitary castles of Udolpho, set high in the dark and majestic Apennines. মানে একটা অন্যরকম রহস্যময়, গায়ে কাটা দেওয়া, গা শিরশিরে অনুভূতি। তার নভেল পড়তে পড়তে পাঠকদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে, গা শিরশির করে উঠবে, ভয় পেয়ে উঠবে। মানে একটা স্ট্রেঞ্জ, যে ফিয়ারফুল অ্যাটমসফিয়ার তৈরি করার ক্ষমতা ছিল এই অ্যান র্যাডক্লিফের, তার লেখার মাধ্যমে। এবং অ্যান র্যাডক্লিফ, তার বই সবচেয়ে বেশি বিক্রি হতো, সবচেয়ে বেশি ফেমাস ছিলেন। আমরা অ্যান র্যাডক্লিফকে, এই যে ওনার একটা পেইন্টিং অ্যান র্যাডক্লিফ, ওকে, there is little physical horror in Radcliffe's Tales of Terror. এই যে র্যাডক্লিফ ভূতের গল্প লিখতেন, এখানে মানে ফিজিক্যাল হরর, মানে ওরকম ব্লাড শেড ভায়োলেন্স কিন্তু আপনি পাবেন না। হরর মুভি বলতে আমরা যেটা বুঝি গোর, ব্লাড শেড, ভায়োলেন্স, and elements that seem to be supernatural are usually found to have some rather disappointing natural explanation. যদিও কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, ভৌতিক ঘটনাগুলো ব্যাখ্যা করার পর অ্যান র্যাডক্লিফ কিন্তু সেগুলোর একটা রেশনাল ব্যাখ্যা সবসময় দিয়েছেন, যদিও সেই ব্যাখ্যা জানার পরে আর কোনো আকর্ষণ থাকে না। এমনিতে যখন ভূতের গল্প, মানে রহস্য রহস্য অজানা আইডিয়া নিয়ে যখন আমরা গল্প পড়তে থাকি বেশ ভালো লাগে, কিন্তু পরবর্তীতে যখন অ্যান র্যাডক্লিফ সেটার একটা মানে লজিক্যাল ব্যাখ্যা দিয়ে দেন, তখন সেটাকে খুবই মানে বোরিং লাগে। এটা হচ্ছে তার কাহিনীর একটা দুর্বলতা। মানে আপনি একবার যদি তার গল্প পড়ে ফেলেন, আপনাকে পরে আর পড়তে ভালো লাগবে না, কারণ ইউ অলরেডি নো দ্য বোরিং লজিক্যাল এক্সপ্লেনেশন। মানে যে চার্মটা, তার গল্পের যে একটা চার্ম, একটা এক্সট্রা এক্সকুইজিট যে চার্ম, সেটা হারিয়ে যায় ডিসঅ্যাপয়েন্টিং ন্যাচারাল এক্সপ্লেনেশন, লজিক্যাল এক্সপ্লেনেশন পাওয়ার পর। তার এটা একটা দুর্বলতা। আরেকটা দুর্বলতা হচ্ছে হার ক্যারেক্টারাইজেশন ইজ ইউজুয়ালি উইক। তার যে চরিত্র চিত্রায়ন, চরিত্রগুলো হচ্ছে দুর্বল, ইউজুয়ালি উইক। হার ক্যারেক্টারাইজেশন ইজ ইউজুয়ালি উইক, মানে উনি খুব চমৎকার ভয়ের পরিবেশ তৈরি করতে পারতেন তার উপন্যাসের মাধ্যমে, কিন্তু তার চরিত্রগুলো, ক্যারেক্টার গুলো হচ্ছে খুবই দুর্বল। মানে উনার ক্যারেক্টার অ্যানালিসিস নট স্ট্রং এনাফ। হার হিস্টোরিক্যাল ইনসাইট ইজ অলমোস্ট নন এক্সিস্টেন্ট। আর একটা দুর্বলতা হচ্ছে তার উপন্যাসে আমরা হিস্ট্রির ওরকম কনসিস্টেন্ট বর্ণনা কিন্তু আমরা পাই না। মানে ঐতিহাসিক দুর্বলতা আছে। আমরা যদি ঐতিহাসিক দিক থেকে সেটাকে, তার উপন্যাসকে যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে কিন্তু এখানে একটা বড় সড় দুর্বলতা আমাদের চোখে পড়ে। And her stories abound in anachronisms and impossibilities. Anachronism মানে হচ্ছে সিকোয়েন্সিং এর প্রবলেম। ওনার ঘটনাগুলো দেখা যায় যে একটার পর একটা ঘটছে, আপনি যদি ভালো করে খেয়াল করেন দেখবেন যে সিকোয়েন্সের প্রবলেম হয়ে যায়। মানে একটা ঘটনা হয়তো আরেকটা ঘটনার আগে ঘটে গেছে, লজিক্যালি দেখতে গেলে মনে হয় যে ঘটনাগুলোর যে পরিক্রমা, সিকোয়েন্স, সেখানে একটু ত্রুটি আমরা খুঁজে পাই। অ্যান্ড দেয়ার আর সাম ইম্পসিবিলিটিস, উনি এমন কিছু ঘটনার বর্ণনা দিয়েছেন যেটা লজিক্যালি ইম্পসিবল। যদিও এন্টারটেইনমেন্টের দিক থেকে
ভেরি এক্সাইটিং, কারণ আমরা ইম্পসিবল জিনিসপত্রে অনেক সময়, অধিকাংশ সময় আমরা এন্টারটেইনমেন্ট খুঁজে পাই, কিন্তু উনি অনেক বেশি পরিমাণে ইম্পসিবিলিটির উপর নির্ভর করেছেন। বাট র্যাডক্লিফস অ্যাডমায়ারার্স কেয়ার্ড অ্যাজ লিটল ফর রিয়েলিজম। মানে কিন্তু র্যাডক্লিফকে যারা পছন্দ করত, যারা র্যাডক্লিফের অন্ধভক্ত ছিল, তারা কিন্তু এই রিয়েলিজম নিয়ে অতটা মাথা ব্যথা তাদের ছিল না। দে রেভেলড ইন হার রোমান্টিসাইজড ভিউ অফ নেচার। এই যে গুরুত্বপূর্ণ, এই জায়গায় এসে এই জায়গায় এসে she is a important significant writer। এই যে romanticized views of nature, প্রকৃতির এক romanticized view, exaggerated view, প্রকৃতিকে উনি এমন ভাবে ফুটিয়ে তুলেছেন যার জন্য আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি। নেচারের এক অসাধারণ অভূতপূর্ব প্রতিফলন আমরা তার লেখার মধ্যে পাই। Her intimation of evil and her prolonged scene of suspense। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে সাসপেন্স, ক্রিয়েটিং সাসপেন্স। নভেলে সাসপেন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, হাউ টু ক্রিয়েট সাসপেন্স ইন নভেলস, এটা উনি দেখিয়েছেন। হাউ টু ক্রিয়েট সাসপেন্স, এত সফলভাবে সাসপেন্স এর আগে খুব কম নভেলিস্টই আছে যারা ক্রিয়েট করতে পেরেছেন। ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল নভেলিস্ট আমাদের অ্যান র্যাডক্লিফ, যিনি এই সফলভাবে সাসপেন্সের প্রয়োগ করেছেন তার উপন্যাসে। স্যার ওয়াল্টার স্কট called her the first poetess of romantic fiction। ওয়াল্টার স্কট উনি র্যাডক্লিফের সম্পর্কে কি বলেছেন? একটু আগে তো ওয়াল্টার স্কট জেন অস্টেন সম্পর্কে কি বলেছেন সেটা আমরা জানলাম। এখন আমরা দেখি ওয়াল্টার স্কট অ্যান র্যাডক্লিফ সম্পর্কে কি বললেন। অ্যান র্যাডক্লিফ সম্পর্কে উনি বলছেন দ্য ফার্স্ট পোয়েটেস অফ রোমান্টিক ফিকশন। রোমান্টিক ফিকশন, রোমান্টিক নভেলের প্রথম কবি। পোয়েটেস হচ্ছে ফিমেল জেন্ডার অফ পোয়েট, পোয়েটেস। মানে কি? ওয়াল্টার স্কট বলছেন যে অ্যান র্যাডক্লিফ উনি গদ্যের স্টাইলে কবিতা বলতেন, মানে উনার গল্পগুলো কবিতার মতো। and her many admirers included লর্ড বায়রন। এই যে খুবই গুরুত্বপূর্ণ যে অ্যান র্যাডক্লিফের দুর্বলতা সম্পর্কে আমরা যত কথাই বলি না কেন, অ্যান র্যাডক্লিফের ভক্তদের মধ্যে এরা ছিলেন। লর্ড বায়রন, বায়রন ছিলেন, বায়রন ওর ভক্ত ছিলেন। স্যামুয়েল টেইলর কোলরিজ, ক্রিস্টিনা রসেট্টি, এরা কিন্তু ওই সময়ের শক্তিশালী তিনজন কবি। এদেরকে কিন্তু অনুপ্রেরণা দিয়েছেন, ইনফ্লুয়েন্স করেছেন এই অ্যান র্যাডক্লিফ। রাইটিং ইন দ্য ট্র্যাডিশন অফ নভেল অফ সেন্সিবিলিটি, রাইটিং ইন দ্য ট্র্যাডিশন অফ দ্য নভেল অফ সেন্সিবিলিটি, নভেল অফ সেন্সিবিলিটি যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনে উনি লিখেছেন। সেন্সিবিলিটি, হিউম্যান সেন্স, হিউম্যান সেন্টিমেন্টালিটি। মানে জেন অস্টেন ঠিক যতটাই রিয়েলিস্ট ছিলেন, অ্যান র্যাডক্লিফ ঠিক ততটাই ইমোশনাল। She boldly focuses the themes of rising romanticism in her stories and paved the way for the greater talents of Scott and the romantic poets। এবং স্কট উনিও এই অ্যান র্যাডক্লিফ দ্বারা কিন্তু প্রভাবিত। অ্যান র্যাডক্লিফ তার রাইটিং স্টাইল, তার সাসপেন্স ক্রিয়েশন স্টাইল, তার স্ট্রেঞ্জ এন্ড ফিয়ারফুল অ্যাটমসফিয়ার ক্রিয়েশন স্টাইল, এগুলো দিয়ে কিন্তু এই স্কট, বায়রন, কোলরিজ এদেরকে কিন্তু প্রভাবিত করে গিয়েছে। আর অন্য আরো কিছু প্রখ্যাত প্রোজ রাইটার আছে এই পিরিয়ডের, চার্লস ল্যাম্প, থমাস ডে কুইন্সি, ওয়াল্টার স্যাভেজ ল্যান্ডার। এদের সম্পর্কে আপনারা একটু আইডিয়া নেবেন নিজেরা। ওকে, পলিটিক্স অ্যান্ড লিটারেচার ইন রোমান্টিক পিরিয়ড, এটা একটা বিষয়।
এর কিছু কথা আমরা অলরেডি আমাদের লেকচার 2 এবং লেকচার 3 তে কিন্তু আমরা আলোচনা করেছি। রাজনীতি কিভাবে সাহিত্যকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনারা কেউ একজন পড়েন তো প্রথম দুটো পয়েন্ট। দেখতে পাচ্ছেন না? Yes, sir. Sir, হ্যাঁ, পড়বো। প্লিজ। The literature of the age is largely poetical in form and almost entirely romantic in spirit. The triumph of democracy in government is generally accompanied by the triumph of romanticism in literature. ওকে, এই সময়ের যে সাহিত্য, দ্য লিটারেচার অফ দিস এজ ইজ লার্জলি পোয়েটিক্যাল ইন ফর্ম। এই রোমান্টিক পিরিয়ডে সাহিত্য বলতে আমরা বুঝি হচ্ছে কবিতা। যদিও আমরা আজকে বেশ কিছু নভেলিস্ট এবং প্রোজ রাইটারের কথা বললাম, কিন্তু রোমান্টিক লিটারেচার বলতে আমরা বুঝি হচ্ছে রোমান্টিক পোয়েট্রি। The triumph of democracy in government is generally accompanied by triumph of romanticism in literature. এই যে লিটারেচারের রোমান্টিসিজম, যেটা আমরা গত 2 ক্লাস ধরে বলছি, এইটার উপর ভিত্তি করেই কিন্তু ওদের যে রাজনীতিটা কিন্তু প্রভাবিত হয়েছিল। দ্য ট্রায়াম্ফ অফ ডেমোক্রেসি, লিটারেচারে রোমান্টিসিজম আসলো, আর সরকার গভর্নমেন্ট সিস্টেমে আসলো হচ্ছে ডেমোক্রেসি। The early work of Wordsworth, Byron, Shelley reflected the turmoil of the age and the wild hope of an ideal democracy occasioned by the French Revolution, যেটা আমরা বলেছি আমাদের লেকচার 1-এ, যে ফ্রেঞ্চ রেভলিউশন থেকেই কিন্তু মূলত এই ব্রিটিশ রোমান্টিসিজমটা জন্ম। Later the extravagant enthusiasm subsided, যখন আমরা বললাম যে ক্লাস শুরুতে নেপোলিয়ন বোনাপার্ট উনি বিশ্বাসঘাতকতা করলেন, বিট্রে করলেন সাধারণ মানুষের সাথে। একই সাথে সবচেয়ে বেশি আঘাত পেল হচ্ছে যারা তরুণ কবি ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ, এরা সবচেয়ে বেশি আঘাত পেলেন। এরা সবচেয়ে বেশি আঘাত পেলেন। এরাই কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের কট্টর সমর্থক ছিলেন। এরা কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হন, মানে সারা জীবন তারা যে আদর্শ নিয়ে সংগ্রাম করলেন সেই আদর্শে কিন্তু ভাটা পড়ে গেল, তারা সবাই ভেঙে পড়লেন। Later this extravagant enthusiasm about French Revolution আস্তে আস্তে সাবসাইড করে গেল, কমে গেল, and English writers they produced so much excellent literature that the age is often called the second creative period. এই সময়টাকে বলা হতো দ্বিতীয় সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড। প্রথম হচ্ছে এইজ অফ এলিজাবেথ। এলিজাবেথ পিরিয়ডকে যদি বলা হতো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে রোমান্টিক পিরিয়ড হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ, সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড। আচ্ছা, অলরেডি আমরা কিন্তু রোমান্টিক লিটারেচার, রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়েছি। আজকের ক্লাস আমরা শেষ করব দ্য 6 চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিক পিরিয়ড। এই যে পিরিয়ড, এই যে যুগের বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, আমরা খুব সংক্ষেপে এখানে আমরা বলছি। নাম্বার 1, দ্য প্রিভ্যালেন্স অফ রোমান্টিক পোয়েট্রি, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি গত ক্লাসে। এটা ওই পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডের একটা বৈশিষ্ট্য যে তখন সাহিত্য বলতেই হচ্ছে কবিতা। ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস, এরা 6 জন তখন রাজত্ব করে গেলেন। রোমান্টিক পিরিয়ডের লিটারেচার মানেই হচ্ছে কবিতা। নাম্বার 2, দ্য ক্রিয়েশন অফ দ্য হিস্টোরিক্যাল নভেল বাই স্কট, যেটা বললাম স্কট এত চমৎকার ভাবে ইতিহাস এবং উপন্যাস দুটাকে একত্রিত করলেন যে সাধারণ পাঠক এন্টারটেইনমেন্টের মাধ্যমে হিস্ট্রিটা স্টাডি করার সুযোগ পেল। এক অসাধারণ অবদান। হিস্টোরিক্যাল নভেল এত চমৎকার ভাবে হিস্ট্রিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারে, তা সত্যি খুবই অপূর্ব এক
প্রয়াস স্কটের। ওকে, দ্য থার্ড, ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ উইমেন নভেলিস্ট, ফিমেল নভেলিস্ট, নারী উপন্যাসিকদের প্রথম এই সময়ে তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ। মিসেস অ্যান র্যাডক্লিফ সম্পর্কে বলা হলো যে মিসেস অ্যান র্যাডক্লিফ শুধুমাত্র নট অনলি সাকসেসফুল বাট অলসো দ্য মোস্ট পপুলার নভেলিস্ট অফ দ্যাট টাইম। ওই সময়ে উনি স্কট, বায়রন, ইভেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ সবার চাইতে তার বই বেশি বিক্রি হতো। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন বই বিক্রি হওয়া মানেই তো আর ভালো উপন্যাসিক হওয়া না, পপুলার হওয়া মানেই তো আর ভালো হওয়া না, কিন্তু তারপরেও বিং এ পপুলার বেস্ট সেলিং নভেলিস্ট ইট ম্যাটার্স, তারপরে আমাদের মাথায় রাখতে হবে। মিসেস অ্যান র্যাডক্লিফ সম্পর্কে আমরা পড়েছি জেন পটার, ম্যারি মারিয়া এডওয়ার্ড, এটা আপনারা দেখে নেবেন। এবং একই সাথে আমরা জেনেছি জেন অস্টেন সম্পর্কে। জেন অস্টেন। নাম্বার 4, দ্য ডেভেলপমেন্ট অফ লিটারারি ক্রিটিসিজম, এটা আপনারা একটু দেখে নেবেন যে এই সময়ে সাহিত্য সমালোচনা, লিটারারি ক্রিটিসিজম এই সময় ফ্লারিশ করে। ইন দ্য ওয়ার্কস অফ ল্যাম, ডে কুইন্সি, কোলরিজ, হ্যাজলিট, এরা তখন সাহিত্য সমালোচনা একটা বেশ গুরুত্বপূর্ণ প্রোজ লেখার একটা টপিক হয়ে ওঠে তখন সাহিত্য সমালোচনা, ইভেন মোর পাওয়ারফুল দেন প্রিভিয়াস পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে এসে এই যে ক্রিটিক্যাল এসে, ক্রিটিক, লিটারারি ক্রিটিসিজম এই সময় এসে এটা বেশ ফলাও করে, বেশ শক্তিশালী ভাবে, প্রবল ভাবে এই সময় এটা জাগ্রত হলো। নাম্বার 5, দ্য প্র্যাকটিক্যাল এন্ড ইকোনমিক বেন্ট অন ফিলসফি, এই সময়ের যে দর্শন, এই সময়ের দর্শন হচ্ছে প্র্যাকটিক্যাল এন্ড ইকোনমিক। এর আগের যে ফিলসফি গুলো এটা বেশিরভাগই হচ্ছে বিমূর্ত ফিলসফি, যেটা সাধারণ মানুষের জীবন থেকে অনেক দূরে। এখন এই যুগের যারা ফিলোসফার, যেমন ম্যালথাস, জেমস মিল, অ্যাডাম স্মিথ, এরা হচ্ছে সাধারণ মানুষের কথা চিন্তা করে ফিলোসফিকে প্রবর্তিত করা শুরু করলো। ফিলোসফি ফোকাস হওয়া উচিত সাধারণ মানুষ, প্র্যাকটিক্যাল লাইফ, ইকোনমিক লাইফ। ফিলোসফি এই সময় আস্তে আস্তে সাধারণ মানুষের কাছে আসতে থাকে। নাম্বার 6, দ্য এস্টাবলিশমেন্ট অফ গ্রেট লিটারারি ম্যাগাজিন, এই সময় বেশ বিখ্যাত কিছু সাহিত্য পত্রিকা প্রকাশিত হতে থাকে, লাইক এডিনবরা রিভিউ, দ্য কোয়ার্টারলি, ব্ল্যাকউডস, অ্যাথেনিয়াম। এই সাহিত্য পত্রিকাগুলো তখন প্রকাশিত হতে থাকে। এই পত্রিকায় বেশিরভাগ নভেলগুলো পিরিয়ডিক্যালি পাবলিশ হতো। এই স্কট, র্যাডক্লিফ, জেন অস্টেন, দেখা যেত ওই সময় তো মানুষ একেবারে পুরো নভেল কিনতো না, নভেলগুলো খন্ড 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 আকারে এরকম লিটারারি ম্যাগাজিন গুলোতে পাবলিশ হতো। মানুষজন প্রচুর পরিমাণে এই ম্যাগাজিন গুলো কিনতো, এই পত্রিকাগুলো কিনতো। কেন কিনতো? ওই নভেল গুলো পড়ার জন্য। পার্ট 1 পড়া হয়ে গেলে পার্ট 2 পড়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতো, কবে এটা আসবে। হয়তো 15 দিন পরে, 20 দিন পর, 1 মাস পরে আসতো, মানুষজন অপেক্ষা করতো। তারপর এই ম্যাগাজিন গুলো সুপার হিট হয়ে যেত। অ্যান র্যাডক্লিফ তার যে রহস্য ভূতের গল্পগুলো এখানে পাবলিশ হতো। তারপর ওই ওয়াল্টার স্কট তার যে উপন্যাসগুলো সব এখানে পাবলিশ হতো। লিটারারি ম্যাগাজিন এগুলো হচ্ছে মানুষজন তখন আলাদা নভেলের চাইতে এই নভেল পাবলিশ করতো না, তারা হচ্ছে এই খন্ড খন্ড করে পিরিয়ডিক্যালি এগুলো পত্রিকায় পাবলিশ করতো, এবং মানুষজন অল্প টাকায় দেখা যেত যে এগুলো এনজয়। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। মোটামুটি শেষের দিকে এসে আপনাদের বেশ কষ্ট হলো। এখন হচ্ছে আপনাদের কোয়েশ্চেন গুলো আমরা আলোচনা কিছু করবো। তার আগে হচ্ছে আজকে কি কি করলাম তার সামারিটা একবার দেখি। আজকে আমাদের ফোকাস ছিল দ্য নভেলিস্ট অফ রোমান্টিক পিরিয়ড। আমরা কিন্তু আজকে রোম্যান্টিক টপিক না, আমাদের টপিক হচ্ছে নভেলিস্ট অফ রোমান্টিক পিরিয়ড, মানে এই পিরিয়ডে কারা কারা নভেল লিখেছেন তাদের কথা আমরা বলেছি। স্যার ওয়াল্টার স্কট,
স্যার ওয়াল্টার স্কট, ওনার কথা আমরা বললাম। স্যার ওয়াল্টার স্কটের পর আমরা জেন অস্টেন সম্পর্কে আলোচনা করলাম, তার অবদান, অ্যান্ড রাইটলি সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা কয়েকজন মেজর প্রোজ রাইটারের নাম জানলাম। আপনাদের কাজ হবে এদের অবদানগুলো খুঁজে বের করা, স্টাডি করা। এটা আপনাদের সেলফ স্টাডি। পলিটিক্স আর লিটারেচার, পলিটিক্স কিভাবে লিটারেচারকে ইনফ্লুয়েন্স করছে, একই সাথে লিটারেচার কিভাবে পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করছে, মিউচুয়াল রিলেশনশিপ বিটুইন পলিটিক্স অ্যান্ড লিটারেচার, এটা আপনারা দেখবেন। 6 chief characteristics of the romantic period, এটা রইল। prevalence of romantic poetry, creation of historical novel by Scott, the first appearance of female novelist, the development of literary criticism, the practical and economic bent on philosophy, the establishment of great literary magazine. মনে রাখবেন, এটা কিন্তু রোমান্টিক লিটারেচারের বৈশিষ্ট্য না, এটা হচ্ছে ওই যুগের বৈশিষ্ট্য, দ্যাট পিরিয়ড, ওই রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য এটা। ওকে, এটা কিন্তু কনফিউজ করে ফেলবেন না। আমরা কিন্তু রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কিন্তু লেকচার 1-এ আলোচনা করেছি। এটা মাথায় রাখবেন। এখন আপনাদের যদি কোনো আলোচনা থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো বিষয়ে যদি কথা বলতে চান, তাহলে বলতে পারেন। নো স্যার, নাই। ঠিক আছে, আপনারা তাহলে দেখতে থাকেন এটা, আমরা স্যার পরবর্তীতে আবার। জি বলেন। স্যার, সুমাইয়া ফেরদৌস আমাদের ক্লাসের, ও অনেকক্ষণ ক্লাসে ছিল। ও বলল আপনাকে একটু বলে দিতে যে ওর খুব জ্বর, খারাপ লাগছিল, তাই ও ক্লাস থেকে লিভ নিয়েছে। তো ওর অ্যাটেন্ডেন্সটা যাতে আপনি অ্যাকসেপ্ট করেন, এটা আর কি একটু বলতে বললো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, আপনাদের হচ্ছে একটা টিপস দিয়ে দেই, যে যদি কোনো কারণে আপনাদের এই কোনো পার্ট মিস হয়ে যায়, হ্যাঁ, লেকচারের যদি কোনো পার্ট আপনাদের মিস হয়ে যায়, পরবর্তীতে আপনারা যদি লেকচার রেকর্ডিং থেকে যদি ওই পার্টটা আপনারা শোনেন, ঠিক আছে, তখন ওই জায়গায় আপনি কমেন্টে আপনার নাম আইডি দিয়ে রাখবেন, কিন্তু ওইখান থেকে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স নিব। আপনারা যদি আমার রেকর্ডিংটা যদি শোনেন, ঠিক আছে, কমেন্টে আপনার আইডি, নাম, আইডি, ব্যাচ লিখে দিবেন, আমি ওখান থেকেও আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। ওকে, আর এমনিতে লাইভ ক্লাসে থাকলে তো এই যে চ্যাট বক্স আছে, এখানে কিন্তু আপনারা দিতে পারবেন অ্যাটেন্ডেন্স। ওকে, তারপরেও যদি কোনো কারণে আপনার অ্যাটেন্ডেন্স মিস হয়ে যায়, তখন গুগল ক্লাসরুমে দেখবেন আমাদের এই ক্লাস রিলেটেড যে কোনো একটা পোস্ট টপে থাকবে। হ্যাঁ, এই ক্লাস রিলেটেড যে কোনো একটা পোস্ট খুঁজবেন, দেখেন কোথায় আছে, ওই জায়গায় অবশ্যই আপনার নাম, আইডি, এটা লিখে দিলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন। নেক্সট নেক্সট ক্লাসে আপনারা যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে, আমরা আবার আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।